হ্যালো, আপনাকে আন্তরিক স্বাগত জানাই। বলুন কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে তো আপনাদের ওখান থেকেই কল আসছে আমার মোবাইলে। আচ্ছা, কল করা হয়েছিল আপনাকে অফিসের তরফ থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার 9064-770 এই নাম্বারটা স্যার আমাদের রেগুলার গ্রাহক হওয়ার জন্য। নাম্বারটিকে অফিসিয়ালি ভাবে সিলেক্ট করে টেলিকমের পক্ষ থেকে আপনাকে একটা সার্ভিস বা কাজের ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনি অথবা আপনার পরিবার পরিচিতর মধ্যে যদি কেউ মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং যদি স্যার আপনাদের 18 থেকে 36 বছরের মধ্যে হয়, তাহলে আন্ডারে নিজস্ব জেলার মধ্যে এক্সিকিউটিভ অফিসার পোস্টে একটি সার্ভিস বা কাজ করার সুযোগ পাচ্ছেন আপনার পক্ষ থেকে একজন ব্যক্তি। আচ্ছা 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 আচ্ছা। আমি জানতে চাইবো আপনার পক্ষ থেকে এই সার্ভিসটি করার মতো কে আছেন, আপনি নিজে না অন্য কাউকে রেফার করবেন? না, আমি নিজেই আছি। আমার 18 থেকে 36-এর মধ্যেই আছে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা স্যার, আপনি এখন কোনো কাজ করেন, মানে কোনো কাজের সাথে যুক্ত আছেন? না, আমি বাড়িতে করি, তো আমার কাছে টাইম আছে, জব করার মতো অবশ্যই টাইম আছে। ঠিক আছে স্যার, জাস্ট জিজ্ঞাসা করা হচ্ছে কারণ এখানে আপনার ডিপার্টমেন্ট সেরকম থাকবে। এক্সপিরিয়েন্স হোল্ডার হলে ডিপার্টমেন্ট আলাদা হয় আর স্যালারিটা বেটার থাকে, তাই জিজ্ঞাসা করে নেওয়া হলো স্যার। আচ্ছা আচ্ছা, কাজে আপনার কাজ যেটা করতে হচ্ছে আমি বলে দিই, পুরোটাই টেলিকম সেক্টর। এবার টেলিকম বলতে জিও প্রসেস, এয়ারটেল প্রসেস, এই সমস্ত প্রসেসের উপর এক্সিকিউটিভ অফিসার পোস্টে এখন রিক্রুটমেন্ট রাখা হয়েছে। এক্সিকিউটিভ অফিসার পোস্টে ডিপার্টমেন্টের কাজের কিছু ভাগ আছে, যেমন ব্যাক অফিস এক্সিকিউটিভ আছে, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সিকিউটিভ, ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর আছে। অর্থাৎ পুরোটাই কম্পিউটার ভিত্তিক কাজ হবে আপনার, পুরোটাই এর মধ্যে অফিসিয়ালি কাজ। হ্যাঁ, বসে কাজ হবে, কম্পিউটার নিয়ে কাজ হবে। আর কাজের প্রয়োজনে যতটা দরকার কোম্পানি কাজটা আপনাকে 10 থেকে 15 দিন শিখিয়ে রেখে দেবে, যাতে কাজটা করতে আপনার কোনো অসুবিধা না হয়। আর আপনি কাজটা করতে পারবেন আপনি আপনার নিজস্ব জেলার মধ্যেই, আপনার নিয়ারেস্ট টেলিকম সেক্টরে। আপনি কোন জেলায় থাকেন স্যার? আমি ম্যাডাম কোচবিহার জেলায় আছি। কোচবিহার জেলার মাথাভাঙা সাব ডিভিশন, মাথাভাঙা শহরের পাশে। মাথাভাঙা পাশে বলতে ওই বাড়ি থেকে মোটামুটি একটু দূর, গ্রামে থাকি। আচ্ছা আচ্ছা, যখন অনলাইন আবেদনটা করছেন ওটা আপনার সিটি হয়, মানে শহর হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন অনলাইন আবেদন করতে হবে এখানে একটা, তার জন্য আপনার যখন ফর্মটা আবেদন করছেন ওখানে আপনার কোচবিহার, তার নিচে সিটি বলে একটা অপশন দেওয়া থাকবে, দেখতে পাবেন আপনি। ওখানে তখন মাথাভাঙা প্রসেসটা উল্লেখ করবেন, ঠিক আছে? মানে বাড়ি থেকে যাতে যাতায়াত করে কাজ করতে পারেন সেরকম লোকেশনই দেওয়া হবে। আর এখানে এটা করতে হচ্ছে একটা অনলাইন আবেদন, যার জন্য আপনার ফোনে আমরা কোম্পানির তরফ থেকে এখন একটা এসএমএস করে দেবো স্যার। এসএমএস এর মধ্যে আপনাকে একটা ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে ওয়েবসাইট খুলে অনলাইন আবেদনটা করতে হচ্ছে সেই ওয়েবসাইট দেওয়া থাকবে, এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। আর এখানে আপনি সময় যেটা পাচ্ছেন আবেদন করার জন্য 3 দিন, আজ, কাল এবং পরশু। এই 3 দিনের মধ্যে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিয়োগ করা হবে। আর যতই কাজের প্রয়োজন থাকলে যত তাড়াতাড়ি আবেদন করছেন তত কাছাকাছি লোকেশনটাও কিন্তু বেছে নিতে পারবেন। ঠিক আছে? বেতন যেটা রাখা হয়েছে এখানে আপনার শুরুতে 12,700 থেকে 19,300, যেহেতু আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে। আপনার যদি এখানে কম্পিউটার জানা থাকে বা একটু হিন্দি বলতে পারেন বা বুঝতে পারেন, এই স্যালারিটা স্টার্টিং 15,000 টাকার উপর থাকছে। আর 6 মাস অন্তর অন্তর স্যালারিটা ইনক্রিমেন্ট করা হয়, মানে বাড়ানো হয়। এছাড়াও এখানে আপনি ফিক্স স্যালারি, তার পাশাপাশি পাবেন প্রভিডেন্ট ফান্ড, পিএসআই এবং বোনাস। এই টোটালটি অ্যাক্টিভ থাকবে আপনার 60 বছর বয়স পর্যন্ত, মানে পার্মানেন্ট পোস্টে কাজ করতে পারছেন টেলিকমের আন্ডারে। আচ্ছা 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 ম্যাডাম, সবই তো বুঝলাম না, আসলে বিষয়টা একটা জানার ছিল যে এইভাবে কি জব প্লেসমেন্ট হয় বা জব দেওয়া হয়, আমি তো কখনো শুনিনি। তো এই বিষয়টা আজকে প্রথম আমার কাছে শোনা। তো এই বিষয়ে আর আমি তো কখনো শুনিনি না এরকম করে জব দেওয়া হয়। তো এটা কি নতুন? এবার আপনাকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ বলেন। আপনার মতো অনেকেই আছেন যারা রেগুলার সিম ইউজ করে থাকেন। তাদের মধ্যে এখানে কিছু কিছু নাম্বারকে সিলেক্টেড করে আপনার জেলার মধ্যে ইনফরমেশনটা পাঠানো হয়েছে, যাদের কাজের প্রয়োজন থাকছে তারা অ্যাপ্লাই করছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তাহলে লিঙ্কটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আর আরেকটা বিষয় জানিয়ে দিই, এখানে সার্ভিসটা পাওয়ার জন্য কোনো রকম কোনো ডোনেশন চার্জ কিন্তু আপনার লাগবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা পুরোটাই আপনিও জানেন যে টেলিকম সংস্থা গভর্নমেন্ট আন্ডার থেকে, অর্থাৎ অ্যাপ্রুভ বাই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, তাই কোনো ডোনেশন লাগছে না।
তবে একটা খরচ এখানে আপনার হবে, সেটা হচ্ছে আবেদন মূল্য স্বরূপ। আপনি যখন অনলাইন আবেদন করবেন, একটা ফর্ম চার্জ যেখানে জিএসটি নিয়ে, গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে 499 499 টাকা খরচ হবে। তার রিসিপ্ট কপি বা জিএসটি বিল সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আদারওয়াইজ কোনো রকম কোনো হিডেন কস্ট কিন্তু এখানে নেই। ওকে, আচ্ছা আচ্ছা। যদি বলেন যে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম, কোথায় কোন অফিসে আমাকে ডাকা হবে, কিভাবে বুঝবো আমি, তার জন্য আপনাকে একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এসএমএস দেওয়া থাকছে। ওই নাম্বারে আগে আপনি যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে আমাদের ওয়েবসাইটে আগে ভালো করে ভিজিট করবেন, যেটা গভর্নমেন্ট। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি লং করলাম না, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল। যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা আছি বা কাজ করি, তো সেক্ষেত্রে আমার যেহেতু এরকমটা হয়েছে, তো তোমাদের সাথে এরকমটা হবে না সেটা তো মানে হতেই পারে। তো তোমাদেরকে জাস্ট একটা জানানোর একটা বার্তা বলতে পারো যে এরকম আজকাল তো সোশ্যাল মিডিয়াতে এইটা কি এর থেকে ভয়ঙ্কর ধরনের স্ক্যাম হচ্ছে, ফ্রড হচ্ছে। তো এটা আমার কাছে পুরোপুরি ফ্রড মনে হলো। তোমাদের কাছে কি মনে হলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবে। কারণ হচ্ছে দেখো, 5 মিনিট কারোর সঙ্গে কথা বলে যদি 499 পাওয়া যায়, মানে 499 টাকা পাওয়া যায়, অনলাইনে আবেদনের জন্য ওই 499 টাকাটা নেওয়া হবে। মানুষ অনেক সচেতন যে কিছু দিবে, অ্যামাউন্ট দিয়ে চাকরি নেবে, এরকমটা কিন্তু না। সবাই ভয় পায় বা সবাই সচেতন, জানে এরকম স্ক্যাম হচ্ছে। এখন ওদের একটা কি নতুন একটা ফান্ডা বের করছে কি যে আবেদন, অনলাইন আবেদনের জন্য। মানে এই গল্পটা এখন অনেক জায়গায় শোনা যায়, কারণ মানুষ কি মানে বুঝতে পারবে না অনলাইন আবেদন করছো, তার জন্য তোমার একটা ফিস লাগছে। তো এই বিষয়টা তো অনেকেই ধরতে পারে না। কিন্তু আমার মনে হলো তোমার সঙ্গে 5 মিনিট কথা বলে যদি মিথ্যে ভরসা দিয়ে যে আমি তোমাকে জব দিব, সেটা বলে যদি তুমি আমাকে 499, তো তোমার কাছে কিছু মনে হতে নাও পারে। আবেদনের জন্য নিচ্ছে, অন্য কিছুর জন্য তো আর নিচ্ছে না। এমন করে যদি দিনে মনে করো খুব বেশি না, মোটামুটি 8 থেকে 10টা কল করা যায়, তাহলে কত হচ্ছে ভাবো। 10টার মধ্যে 8টা তো হবে, 5টা তো হবে। তাহলে 5টাও যদি এরকম মানে কি বলবো, এরকম মুরগা যদি কাউকে বানানো যায় 5টা, তাহলে হিসাব করে কোথায় গিয়ে ওদের ইনকামটা দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা, ওদের জাস্ট একটু জানানোর ছিল বিষয়টা, আর কিছুই না। কেউ এরকম ইসেতে পা দিবে না। এগুলো এইভাবে কোনোদিনও জব দেওয়া হয় না। আমার মনে হয় সেটা কোম্পানির থেকে অবশ্যই রিক্রুটমেন্ট হবে, বা হচ্ছে গিয়ে যে ওদের একটা প্রসেসিং আছে, সেই প্রসেসিংয়ে হয়তো জব আবেদন করার জন্য একটা আলাদা সাইট থাকবে। এভাবে ফোন করে আমি অনেক দীর্ঘদিনের কাস্টমার জিওর, তো কোনোদিনও শুনিনি এমনটা এইভাবে জব দেওয়া হয়। রেগুলার কাস্টমার আমরা তোমরা তো জানোই, আমাদেরকে এই কমসে কম আমাদের তো একটা প্যাকেজ ভরতে হয় মান্থলি মোটা, তো সেটাই কিন্তু আমরা রিচার্জ করি। তো এবার আমরা তো মানে কন্টিনিউ এই নাম্বারটা যে নাম্বারটা ওনারা ফোন করছে, এটা নাম্বার ধরে নেওয়া প্রায় 5-7 বছর ধরে আমরা কন্টিনিউ একটা মোটা প্যাকেজ মাসে রিচার্জ করে আসছি। তো সেক্ষেত্রেও আমার কাছে এই জিনিসটা একদমই বিশ্বাসযোগ্য মনে হলো না, কারণ এইভাবে কখনো জব দেওয়া হয় এটা আমি কখনো শুনিনি। তো এটা আমি জানি না ভিডিওটা কতদূর পৌঁছাবে, মানুষ মানে কতজন দেখবে জানি না। ওদের কর্তৃপক্ষের যদি চোখে পড়ে, অবশ্যই ওরা এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া দরকার, জিও কর্তৃপক্ষ। এটাই বলার। জানি না ভিডিওগুলো চোখে পড়বে কিনা, তো যতটা পারবে তোমরা শেয়ার করে দেবে, আর তোমরা কমেন্ট জানিয়ে দিবে একটু যে এরকম। আমার মনে হচ্ছে এটা ফ্রড, পুরোপুরি স্ক্যাম। তো আমার বিবেক বলবে যে তোমাদেরকে আমার এটাই বলার থাকবে যে তোমরা কেউ কখনো এরকম স্ক্যামে পড়বে না। চলো ভিডিওটা ইন্টারেস্টিং হচ্ছে আজকে, ব্লগটা তো দেখতে থাকো। রোদ্রু বাড়ে ততবার মাথা খারাপ হয়। এইখানে বলতেছে কি, ওই দরজা থেকে ঘুরে আস্তে আস্তে বলে কি, হ্যাঁ ভালো লাগে না। তারপরে মার হাতটা ধরলো, ধরে কাকে ঠাম্মি চল তো চল। ভালো লাগে না সোনা, ও সোনা কি গো, তোমার ভালো লাগে না? কেন লাগে না বাবা, ভালো লাগে না? এই দেখো আস্তে আস্তে কিছু কি গো, এই দেখো আমি এটা যতবার গোছাই ততবার নোংরা করি। বাবা ভালো লাগে না বলো তো একবার, বলো না, বলো ভালো লাগে না। ভালো লাগে না গো, কি লাগবে যেটার জন্য তোমার ভালো লাগতে হবে? হ্যাঁ কি দিলে ভালো লাগবে তোমার? ভাইয়া ঝাড়ু নিতে হবে না, একটু দেখেন তো। তো যাই বন্ধুরা, চলো তোমাদের দেখাই কি রান্না করছি। গরম জল বসালাম, 11-11:30 যদি বাজে, ছোটটাকে 12টার মধ্যে স্নান করাবো। গরম জল বসালাম,
আর এদিকে করেছি হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে আছে ভাত আর হচ্ছে ভাজা আর ডাল। আজকে রান্নার সমস্ত কিছু কমপ্লিট, স্নান ধান হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন শুধু বাকি হচ্ছে 2 ছেলেকে স্নান করানো, খাওয়ানো আর ঘুম পাড়ানো। তো যাই হোক, কালকে শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছিল, আজকে তাও একটুখানি ভালো লাগতেছে, মানে কালকের তুলনায় একটু ভালো লাগতেছে। তো চলো এখন ছোটোটাকে জল হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দেই। আর মা যে শাক তুলে নিয়ে আসছে, এই শাকগুলো রান্না করে, রান্নার পর থেকে আমাদের দাদাভাই সকালবেলা ভাত খেয়েছে, আর আমি একটুখানি বাসি ভাত ছিল, বাসি ভাত খেয়েছি। প্রচণ্ড গালি দিছে আমাকে, গালি দেওয়ার পরে আমাকে বলছে রান্নাঘরে আর ঢুকতে না, বলছে তোমার রান্না খাবো না, কালকে থেকে মা রান্না করবে। বলে ওকে বলে সকাল সকাল উঠে মাকে রান্না করতে বলছে, আমাকে রান্নাঘরে ঢুকতে না বলছে। তার কারণ ও হচ্ছে খেতে চায় হচ্ছে ইসেদের মতো, কি বলে ইসেদের মতো খাবার, কি মতো খাবার জানি কইল, নামটাই ভুলে গেলাম। আরে ওই স্যুপ টাইপের শালশালা খাবার, ওগুলোকে কারা খায় জানি, আরে ভুটানের ওরা খায় আর কি, ওই যে ভুটিয়ারা যেই খাবারগুলো খায় আর কি, সাদা মাটা না, ওগুলোর নামই আছে একটা, নামটা ভুলে যাচ্ছি। ওরকম খাবার খেতে চায়, মানে একদম টালা ঝোল। তো আমি আজকে একটু মশলা দিয়ে করছি জন্য আমাকে প্রচণ্ড গালি দিচ্ছে, টালা ঝোল, ঝাল থাকবে না, লবণ থাকবে অল্প, ওরকম খাবার খেতে চাচ্ছে। তো হয় আমি ওইভাবেই রান্না করব, এটাই বললাম। এ নাম তোমার জামা কে খুলে দিছে বাবা? তো চলো, আর আজ হচ্ছে 7 তারিখ, 7 তারিখ কি 6 না 7 তারিখ, 8 তারিখ আমার বার্থডে। বাবা আচ্ছা তোমার ঝাড়ুগুলো কে রাখো না, বাঁধে দাও তুমি বাঁধো তো, ও আমি খুলতে হবে না ভাবি, ভাই ছোট ভাই না বাবা শোনা বাবা, ব্যথা হয় না সর, আমি খুলে দিই, সর কান্না করবে, শোনা এমন করে না। আদর করো ভাইকে। হ্যাঁ কি পাইছে, এটাকে পুতুল নাকি? পুতুল ভাই, ভাই কি পুতুল? সকালবেলা ঘুম থেকে উঠে বলে কি দেখি তো ভাই হাগু করছে নাকি, দেখি তো, মানে চিন্তা ওর হাগু করছে নাকি, দেখি তো ভাই হাগু করছে নাকি। ও বাবা মাছিকে খেদায়, ভাই কি বমি করছে? আরো আসে, ওর ভাইয়ের কাছে আরো মাছি আসে, যা যা কিন্তু বমি করছে, সর। হ্যাঁ দাদা ভাই বলছে আমাকে রান্না করতে না, আর এটা জানা বাবা, এটা খাকল বাবা বলো, জামা কাপড় যা আছে সব নিয়ে মুখের মধ্যে দেয়, ঠিক ভাই হাসে শোনা, আরো হাসুক। এই যে জামা খায় না বাবা, জামা খেতে না বলো, খায় না, জামা খেলে অসুখ হয়। ও আমার সামাজদার বাচ্চা, জামা খায় না, দাদা না বলতেছে না, দাদার কথা শোনো, বড় দাদার কথা শোনো, দাদার কথা শুনতে হয়, আরো হাসে।
জামা খায় না, জামা খায় না, জামা খেলে অসুখ হয়। দাদার কথা শোন, এই দাদার কথা শোন, কি বলে শুনিস না? শুনে বাবা তোমার কথা বলে, হে বাবা তোমার কথা শুনি ভাই। ও তুমিও ঘুমো দিছো ভাইয়ের সাথে? কেমন করে ঘুমো দিছো মা ভাইয়ের সাথে? ইস এদিকে ঘুম থেকে ওঠার পর ছোট ছেলে আর বড় ছেলে তো একসাথে বসেই আছে, দেখতেই পেলে শুয়ে আছে। তো ছোট ছেলেকে তো এইসব আর খাওয়ানো যায় না, কারণ এখনও সময় হয়নি ওর, যখন সময় হবে তখন ও খাবে। তো বড় ছেলেকে এদিকে দেখো হচ্ছে প্রতিদিনই আমি চেষ্টা করি 2টা বা 1টা করে যে কোনো ফল খাওয়ানোর। তো এর আগের দিন তরমুজ নিয়ে এসেছিলো, তরমুজটা ওর বেশ প্রিয় ফেভারিট। তো ওর জন্য ওই যে ওর বাবা বলতেছে যে দাঁড়াও আমি ওর জন্য একটা সুন্দর করে প্লেট সাজিয়ে দেই। মাঝে মাঝে বাচ্চাদের এইভাবে প্লেট সুন্দর করে সাজিয়ে দিলে ওদেরও বেশ মন খুশি লাগে, ফুরফুরে লাগে, ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো ওর বাবা সুন্দর করে ওর জন্য তরমুজ কাটছে, তার সাথে হচ্ছে কলা দিল একটুখানি, আর হচ্ছে আঙুর। তো যাই হোক, এতগুলো কিন্তু ও খাইতে পারবে না, ওর এত খাওয়ার সম্ভবই না। তো একটুখানি সুন্দর করে সাজিয়ে দিল, আর সবাই এখান থেকে খাবো এক পিস করে। তো এখানের মধ্যে সবথেকে ওর প্রিয় ফল এখন বলতে গেলে হচ্ছে তরমুজ আর হচ্ছে আঙ্গুর, এই দুইটা ওর সবথেকে প্রিয় ফল। আর কলাটা ছোটোর থেকে অনেকবার খেতে অনেক দিন আর প্রতিদিনই তো কলাটা খায়, তো এখন আর কলাটা অতটাও পছন্দ করে না। তো কলাটা আমি ওকে দুধ ভাত বা হচ্ছে দুধ রুটি, দুধ কলা দিয়ে হচ্ছে মুড়ি যখন দেই তখন আমি কলাটা ওকে দেই। তো চলো কোলা খাও বাবা, খাও, খাও না, খাও না বাবা, টেস্টি। বাবা মাকে দাও, মাকে ভালোবাসো, আমাকে তো ভালোবাসো না, আমাকে দাও না, দাও না বাবা, আমাকে একটু দাও না বাবা, একটু দাও না বাবা। নাও বাবা মাকে আর একটু দাও না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। অপ্পু দাও না মাকে। থ্যাংক ইউ বললে তুমি ওয়েলকাম বলবা। এখন বাজতে চলছে রাত্রি 12টার মতো। তো আমার 2 ছেলে থাকার ধরন দেখো, মানে ওকে আমি রেখেছি এইভাবে সোজা করে, ওইখান থেকে ওর মাথা কোথায় আর ওর শরীর কোথায়, এই দেখো, এই হচ্ছে আমার ছোট ছেলের থাকার ধরন, বুঝতেই পারতেছো। ওই দেখো, ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এরকমটাও করতে হয় মাঝে মাঝে, 2 পা ওই যে ওরে বাবা। এই হচ্ছে আমার বড় ছেলের থাকার ধরন। মাথা কোথায় দিবে কোনো গ্যারান্টি নেই,
শরীর কোথায় দিবে কোনো গ্যারান্টি নাই। ওর বালিশ ছেড়ে চলে আসে এখানে, মানে আলাদাই লেভেলের দুই ভাই ঘুমায়, বুঝছো। আর আমি এভাবে বসে, এই হচ্ছে আমার রাত 12টা বাজে, এরকম করছে। তো চলো আজকের ব্লগটা রাত 12টার সময়, কি লেভেলের ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে।